স্যামসাং, ওয়ানপ্লাস, রেডমি, শাওমি বা বিভিন্ন ধরনের ফোনে কিন্তু এই 888 প্রসেসরটি ইউজ করা হয়েছে। আর এই ফোনটির যে প্রবলেমটি দেখুন, আমি দেখাচ্ছি। এই ফোনটির আসলে চার্জিংয়ের লোডিং চার্জারে কিন্তু 1.8, মানে চার্জিং এত সুন্দরভাবে কনজিউম করছে যে ফোনটি কিন্তু অন রয়েছে, বাট এই ফোনটির গ্রাফিক্স বা ডিসপ্লেতে কিন্তু কিছু আসছে না। ইভেন এই ফোনটি কিন্তু আমি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমেও অন করতে পারছি না, এবং পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে কিন্তু রিডিং রয়েছে 250, 260 এরকম আর কি। তো এই ফোনটি যেহেতু পুরোপুরি বুট আপ করছে না, এই ফোনটির পিছনে আমি বেশ সময় দিয়েছি এবং কি এই ফোনটির অ্যাকচুয়ালি কী প্রবলেম সেটি আইডেন্টিফাই করার চেষ্টা করেছি। দেখুন, বর্তমানে যে ফোনগুলো আমরা ইউজ করে থাকি, লেটেস্ট যে চিপগুলো আসছে SM8350, SM8350-এ আপনার যে লেটেস্ট পাওয়ার আইসি থেকে শুরু করে সব কিছুই কিন্তু একদমই আপডেটগুলো ব্যবহার করা হয়েছে। আর এই ফোনগুলোর যে ধরনের প্রবলেমগুলো বর্তমানে হচ্ছে, প্রসেসর ইস্যু হচ্ছে অনেক ফোনে, এই ফোনগুলোর যে সিমটমগুলো সেগুলো নিয়ে আজকে কথা বলবো। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার এই ভিডিওগুলো যেহেতু আমি প্রসেসর বেজে কাজগুলো করে থাকি, তো প্রসেসরের কাজ কখন আমরা করব, কিভাবে করলে হেল্প হয়, এই বিষয়গুলো কিন্তু আপনাদের একটি বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করে থাকি। দেখুন, SM8350 এই প্রসেসরগুলো একটু বড় হয়ে থাকে, যে কারণে এই প্রসেসরগুলো কাজ করার আগে আমাদেরকে অবশ্যই খুব সতর্কতার সাথে কাজগুলো করতে হয়। তো আমি এই ফোনটিতে আসলে যতটুকু না হলেই নয় ততটুকু উপরের কপার কেটে নিয়েছি। আমি কিন্তু পুরো শেলটি উঠাইনি। কারণ হচ্ছে, বর্তমানে যে ফোনগুলোর কাজ হয় সেই ফোনগুলোতে ম্যাক্সিমাম প্রবলেম আমরা যেটি পেয়ে থাকি যে হয়তো সিপিইউ রিবল করতে গিয়ে আশেপাশে কোনো অন্য পার্টসগুলো সমস্যা হয়ে যায়। এটি একেবারে খুব বেসিক কনসেপ্ট। এটি অবশ্যই আমাদের সবারই থাকা উচিত। তো এই বিষয়গুলো থেকে কিভাবে বেরিয়ে এসে আমরা সুন্দরভাবে একটি প্রসেসরের কাজ করতে পারি এবং সেটি টেকসই হয়, সেই বিষয়ে আমি কিন্তু সবসময় গবেষণা করে থাকি, আপনাদের সাথে শেয়ার করে থাকি। দেখুন, আমি এই ফোনটির যে র্যামটি রয়েছে সেটি এখন রিমুভ করব, আর সেটি খুব স্মুথলি রিমুভ করতে হবে। আর র্যাম রিমুভ করার সময় আমি খুব আলতোভাবে এটি ট্রাই করব উঠানোর, কারণ এগুলো কিন্তু র্যামগুলো অনেক পাতলা হয়ে থাকে, যে কারণে অনেক সময় রিমুভ করতে গিয়ে সমস্যা হয়। দেখুন, এই প্রসেসরের উপরে র্যামের নিচে এক ধরনের হোয়াইট পেস্ট দেওয়া রয়েছে। এটি হচ্ছে থার্মাল পেস্ট। তো এ ধরনের পেস্ট কিন্তু খুব কমই পাওয়া যায়। এটি কিন্তু সেরকম কোনো আঠালো যে ব্ল্যাক পেস্ট আঠা থাকে, এটি কিন্তু সেরকম না। তো র্যামটি খুবই স্মুথলি রিমুভ হয়েছে। অনেক ফোনে দেখা যায় যে এখানে ব্ল্যাক পেস্ট গ্লু থাকে, বাট এই ফোনটিতেও ব্ল্যাক পেস্ট রয়েছে, কিন্তু সেটি সীমিত আকারে রয়েছে। তো যা হোক, আমি চেষ্টা করব এটিকে ক্লিন করে তারপর আমি প্রসেসরটি উঠানোর। তো এই যে আইসিগুলো আমরা রিমুভ করি বা আইসি রিমুভ করার সময় আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে এই প্রসেসরগুলো বা র্যামগুলো রিমুভ করা। এই রিমুভ করার সময় আমাদের বেশিরভাগ যারা আমরা কাজ করে থাকি তাদের ভুলের কারণে হতে পারে, অথবা অ্যাক্সিডেন্টলি হয়ে যায় অনেক সময়, প্রসেসরগুলো ড্যামেজ হয়ে যায়। ড্যামেজের কয়েকটি কন্ডিশন আছে। সেটি হচ্ছে যে হতে পারে যে আপনার প্রসেসরটি সরাসরি ফুলে যেতে পারে একটু বেশি হিটের কারণে বা এয়ারের কারণে। এটি সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণে রেখে কাজ করতে হয়। এটি যেমন এই মুহূর্তে আমি কিন্তু একটু গ্লু কাট করে নিলাম, পাশাপাশি আইসিটিকে হিট আপ করে নিচ্ছি। তো এই ধরনের আইসিগুলো রিমুভ করতে গেলে অবশ্যই আপনাকে একটু অভিজ্ঞ হয়েই তারপরে করতে হবে, কারণ অনেক দামি ফোন দেখুন, 40 থেকে 50,000, 70,000, 80,000 টাকা দামের এই ফোনগুলো, 888-এর যে প্রসেসরগুলো রয়েছে এগুলোর, এই ফোনের কাজ করতে গিয়ে যদি ফোনটি একবার প্রসেসর ড্যামেজ হয়ে যায় বা অন্য কোনো প্রবলেম হয়ে যায়, তাহলে কিন্তু ফোনটি হয়তো রান হবে না। তো আপনিও অনেক পরিশ্রম করবেন, আপনারও সময় নষ্ট হবে, বাট ফোনটি যার ওনার কিন্তু অনেক টাকার একটি ডিভাইস হয়তো খারাপ হয়ে যেতে পারে। আর এই কথাগুলো আমি শুধুমাত্রই সতর্কতার জন্যই বলি, কারণ যারা ইউজার রয়েছেন এই ফোনগুলো ব্যবহার করেন তাদেরও এই সম্পর্কে একেবারেই ধারণা থাকে না। সে মনে করে যে এই ফোনটির হয়তো খুব যে কেউ করতে পারবে কাজটি। এই ধরনের কন্ডিশনেই উনি কিন্তু ফোনটি যখন কাজ করতে গিয়ে প্রবলেম হয়ে যায় তখন বিভিন্ন জায়গায় ঘুরতে থাকেন, তখন আসলে সময় থাকে না ফোনটি নিয়ে।
কারণ হচ্ছে অনেকে আছেন স্যামসাংয়ের A03s সিপিইউ রিভলভ করেন, খুব ইজিলি করা যায়। 6150, 7150, 8150 বিভিন্ন ধাপে ধাপে এটা কিন্তু 8350। হ্যাঁ, এটি কিন্তু প্রাইমারি লেভেল থেকে অনেক হাই লেভেলের একটি প্রসেসর, আর অনেক দামিও একটি প্রসেসর। এই প্রসেসরটি রিমুভ করার জন্য আপনাকে অনেক ধৈর্য রাখতে হবে, এবং কি এই প্রসেসরগুলোর কাজ করা একটু ক্রিটিক্যাল জন্যই কিন্তু আমি এই সতর্ক বার্তাগুলো দিয়ে থাকি। কারণ যদি আমার এই কথার কারণে হয়তো কোনো টেকনিশিয়ান ভাই কষ্ট পেয়ে থাকেন, আমি খুবই দুঃখিত। আমি মনে করি যে আমি তাদেরকেও একটু প্রিপারেশন নেওয়ার সুযোগ দিচ্ছি, বা বলছি যে আপনারা একটু প্র্যাকটিস করুন, তাহলে কিন্তু এই কাজগুলোতে আরেকটু নিজেদের জন্যই আপনাদের হেল্প হবে। আর একটি প্রসেসরের ড্যামেজের কিন্তু অনেক স্টেপ থাকে, ধাপ থাকে। তো আরেকটি ধাপ হচ্ছে যে প্রসেসর আপনি খুব সুন্দরভাবে খুলেছেন, রিমুভ করে আপনি রিবোলিং করে লাগিয়েছেন, কোনো ধরনের ফিজিক্যালি ড্যামেজ মনে হচ্ছে না, বাট প্রসেসর ইন্টারনালি শর্ট হয়ে যায়। দেখুন আমার প্রসেসর রিমুভ ডান। আসলে এটি আইসিটি উঠানোর সময় অনেক ধৈর্য নিয়েই আইসিটি রিমুভ করতে হয়, কিন্তু কোনো কোনো সময় আপনার এটি খুব সহজে খুব অল্প সময়ে রিমুভ হতে পারে, আবার অনেক সময় বেশি সময় লাগতে পারে। সেটি সম্পূর্ণ কিন্তু আপনাকে আহ, বুঝতে হবে, আপনাকে এর গতিবিধি বুঝতে হবে, তাহলে দেখবেন খুব সহজ হয়ে গেছে। তো যা হোক, আমি বেশ টাইম নিয়ে সিপিইউটি রিমুভ করেছি। অনেক সময় দেখা যায় যে মাদারবোর্ডের কারণে হিট বেশি অ্যাবজর্ব করে, এরপর আবার অনেক সময় ভিতরে যে ব্ল্যাক পেস্ট আঠাগুলো, এই যে কালো কালো রিমুভ করছি যেগুলো, এই আঠাগুলোর বিভিন্ন কোয়ালিটি আছে। আঠাগুলো কোনোটা হার্ড বেশি, কোনোটা খুব ইজিলি উঠে যায়। এই কারণে দেখা যায় যে হিট কম বেশি বা সময়ের কম বেশি আসতে পারে। আপনার ডিউরেশনকে কখনোই ফিক্স ধরে আপনার কাজ করা উচিত না প্রসেসরের কাজে, যে আমি 2 মিনিট হিট দিয়ে ফোনটি উঠাবো, সিপিইউটি 1 মিনিট দিয়ে উঠাবো। কৌশলটা আপনার নিজের মধ্যে রাখতে হবে যে আমি এই আইসিটিকে উঠানোর যে টাইমিংটি, এটিকে আসলে যথাযথ টাইমে আপনি কি উঠাতে পারছেন কিনা, এবং কি সেটি সেফলি আইসিটি রিমুভ করা যাচ্ছে কিনা, এটি হচ্ছে মূল বিষয়। খুব রিসেন্টলি আমার কিছু কাছের ভাই ব্রাদারের কারণেই আমি ভিডিওটি একটু আলাদাভাবে এক্সপ্লেন করলাম। আশা করি আপনাদেরও বিষয়টি ভালো লাগবে। আর আমার অলরেডি প্রসেসর রিমুভ হয়ে গেছে, এখন হচ্ছে ক্লিন করার পালা। আমার প্রত্যেকটি লেগ, মানে যে বন্ডিং প্যাডগুলো রয়েছে মাদারবোর্ডের সঙ্গে, যে আইসিটি লেগে থাকার জন্য যে লাইনগুলো, এগুলো খুবই সুন্দরভাবে ক্লিন করতে হবে, সমানভাবে ক্লিন করতে হবে। কোনো একটি বল যেন আরেকটির সঙ্গে শর্ট না হয়ে যায়, এবং প্যাডগুলো যেন কোনোভাবে স্ক্র্যাচ না লেগে শর্ট না হয়ে যায়। এই বিষয়গুলো খেয়াল করে ধীরে ধীরে আমাদেরকে এই মাদারবোর্ডটি, পিসিবিটি ক্লিন করে নিতে হবে। এবং কি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে কথা বলবো, সেটি হচ্ছে আমরা খুব অহরহ দেখতে পাই যে আমরা এক ধরনের বাজারে ISM5 বা লো টেম্পারেচারের যে শোল্ডারিং পেস্টগুলো পাওয়া যায়, লো টেম্পারেচার করার জন্য সিপিইউ রিমুভ করার পর অনেকে আছেন যে সেটি ব্যবহার করেন। আপনারা হয়তো খেয়াল করবেন যে আমার হাজার হাজার কাজের মধ্যে আমি অনেক ভিডিও শেয়ার করেছি, 1000-এর মতো হয়ে যাবে হয়তো ভিডিওগুলো। তো এর মধ্যে আপনারা দেখতে পাবেন আমি সেরকম কিন্তু লো টেম্পারেচার করার জন্য লো টেম্পারেচারের যে পেস্টগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব একটা ইউজ করিনি। এর কারণ হচ্ছে যে এর একটি সাইড এফেক্ট রয়েছে, কারণ সেই পেস্টগুলোর মধ্যে এক ধরনের অ্যাসিড থাকে, লিকুইড কেমিক্যাল থাকে, যেটির কারণে খুব দ্রুতই আপনার প্রত্যেকটি বল মরিচা পড়ে যাবে, কালো হয়ে যাবে। আমি অনেক মাদারবোর্ড পেয়েছি যে এই লো টেম্পারেচার করতে গিয়ে ওনারা আশেপাশে রেজিস্টর ক্যাপাসিটরগুলোর মধ্যে যে সেই শোল্ডারিং বলগুলো লাগিয়ে ফেলেছেন, সেগুলো কালো হয়ে গিয়েছে। কারণ সেখানে এমন এক ধরনের কেমিক্যাল থাকে, সেটি যে কোনো পার্টসকে বা বলগুলোকে কালো অ্যাশে পরিণত করে, বা সেগুলো কালো হয়ে যায়। এক ধরনের কেমিক্যাল মনে হয় পুড়িয়ে ফেলেছে, এরকম হয়। আমি বেশ কিছু ফোনও পেয়েছি, মাদারবোর্ড পেয়েছি, যেগুলোর মধ্যে এরকম নমুনা পেয়েছিলাম, যে কারণে শেয়ার করলাম। আর আপনারাও খেয়াল করবেন, লো টেম্পারেচারের যে পিপিডিগুলো পাওয়া যায়, সেগুলো দিয়ে কোনো আইসি রিভলভ করে আপনি ইউজ করে দেখবেন যে সেই বলগুলো কয়েকদিনের মধ্যে কালো হয়ে ফোনটি ডেড বা বিভিন্ন সমস্যা হয়। তো এই কারণে
যে ১৩৮ ডিগ্রি টেম্পারেচার থেকে শুরু করে যে ৪৮ দিয়ে অনেকে রিভলিং করেন, বাট ১৩৮ দিয়েও অনেকে করেন, যেটি একেবারেই উচিত না, সেগুলো উচিত না। তো যা হোক, আমি সিপিইউ এবং র্যাম দুটিকেই রিভলভ করে নিলাম। আর দেখুন, প্রত্যেকটি ক্যাপাসিটর কিন্তু ঠিকঠাক রয়েছে এবং কোয়ালিটিফুল একটি রিভলিং কিন্তু আমি করেছি। আশা করি যে ফোনটি অনেক দিন ভালো চলবে। দেখুন, বলগুলো খুব সুন্দর রয়েছে। এবার আমি আইসিটি ফিক্স করছি। আইসিটি মাদারবোর্ডের সঙ্গে বসিয়ে ঠিকঠাক মতো পজিশন ঠিক রেখে তারপর কিন্তু আমি হিট করে আমি আইসিটি লাগিয়ে নেব। এই ধরনের প্রসেসরের কাজগুলো আমরা শুধুমাত্র রেডমি শাওমি মনে করলে হবে না। আমাদের এই সেম প্রসেসর সেম পাওয়ার আইসির মাধ্যমে কিন্তু স্যামসাং, রেডমি, শাওমি, ওয়ানপ্লাস, বিভিন্ন মডেলের অ্যাকোয়াস, বিভিন্ন মডেলের ফোনে কিন্তু সেম একই ক্যাটাগরি ফোনগুলো তৈরি হয়েছে। তো আমরা যদি একটি কাজকে বুঝতে পারি, তাহলে অন্যান্য কাজগুলোকেও একইভাবে আয়ত্ত করে আমরা কাজগুলো করতে পারবো। তো যা হোক, একটি বিষয় আমি শেয়ার করি যে বর্তমানে SM8350 বা এই 888 এর যে প্রসেসরগুলো রয়েছে, এই প্রসেসরে কি কি সিম্পটম বা প্রবলেম দেখা দেয়? আমি অনেকগুলো কাজ করেছি। এর মধ্যে যে প্রবলেমগুলো পেয়েছি খুব সচরাচর, সেগুলো হচ্ছে যে ফোনটির ওয়াইফাই প্রবলেম করতে পারে, সাউন্ড প্রবলেম করতে পারে, ইভেন ফোনটি একদম ডেড হয়ে যেতে পারে। আর কিছু কিছু ফোনে পেয়েছি যেগুলোতে গ্রাফিক্স প্রবলেম। যেমন এই ফোনটিতে আমার কাছে মনে হয়েছে যে ফোনটি চার্জে দিচ্ছি, চার্জ নিচ্ছে, বাট গ্রাফিক্স আসছে না। আবার এই ফোনটি কিন্তু আমি অনও করতে পারছি না। তো এরকম যে ফোনটি অন হচ্ছে, কোনো ধরনের গ্রাফিক্স আসছে না, কিন্তু ফোনটি কল আসছে যাচ্ছে, এরকম না। আবার দেখুন, এই যে মাইক্রনের র্যাম ব্যবহার করা হয়েছে, অনেক সময় কিন্তু র্যাম খারাপ হয়ে যায়। আর র্যাম ড্রাই হয়েও কিন্তু অনেক সময় এই ফোনগুলো ডেড হয়ে যায়। আর এই ফোনটির যে সিম্পটম ছিল সেটি হতে পারত যে এই ফোনটি শুধু র্যাম রিভলভ করেও কিন্তু ফোন অন হতে পারত। এরকম অনেকেই আছেন যারা শুধুমাত্র র্যাম রিভলভ করে ফোন অন করে দেন, আর সেটি কিন্তু ২-১ মাসের ভিতরে আবার ডেড হওয়ার চান্স থাকে। তো আমরা চেষ্টা করব যে প্রতিটি ফোনের অ্যাপ্রোপ্রিয়েট যেটি কাজটি করা, সেটি করার। যেমন এই ফোনটির প্রসেসর, র্যাম উভয়টি খুব সুন্দর করে রিভলভ করলাম। এবার আমি একটু ঠান্ডা করে চেষ্টা করব যে ফোনটি অ্যাকচুয়ালি অন হয় কিনা। কারণ আমার এই ফোনটি কিন্তু চার্জিংয়ের লোডিং নিত, বাট ফোনটি অন হতো না। এবং কি অনেক সময় দেখা যায় যে এই ধরনের ফোনগুলো একেবারে ডেড হয়ে যেতে পারে, কোনো সেন্স থাকবে না, এরকম হতে পারে। কারণ আমি দেখুন, আমি পাওয়ার প্রেস করতেই ফোনটি কিন্তু এমআই লেখা চলে আসছে। আর এটি কিন্তু খুবই সুন্দর একটি ডিসপ্লে, কার্ভ ডিসপ্লে, আর খুব হাই রেজোলিউশনের ডিসপ্লে মনে হচ্ছে। এ ধরনের ফোনগুলো, এটি এমআই 11 একটি ফোন। তো আমি ফোনের মডেল আসলে আলাদাভাবে বলতে চাচ্ছি না যে এমআই, শাওমি, আসলে এটা কোনো বিষয় না। আমরা দেখা যায় যে কাজগুলো করি, আইসি বেজে কাজগুলো করার চেষ্টা করে থাকি। সেটি করা উচিত যে একটি ফোনের আসলে সিম্পটম দেখে সবকিছু মিলে আইডেন্টিফাই করা যে একটি ফোনের কী প্রবলেম। যে সেজন্য কিন্তু আমার একটু সময়ও লেগেছে। এই ফোনটি একদিন আমি ট্রায়ালে রেখেছিলাম এবং সেই ফোনটিতে আমি খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নেই যে এই ফোনটির প্রসেসরে কাজ করব। হুটহাট করে একটি সিদ্ধান্ত নিয়ে কাজ করা উচিত না। অনেক সময় অন্য প্রবলেম থাকে। তো ভিডিও শেষ করব। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।